আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আমরা সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই, বিশেষ করে কাল দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। এরই মধ্যে আমরা যতটা জেনেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব থাকছে, সেই প্রস্তাবে এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হচ্ছে। থাকছে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে আইন রয়েছে সেক্ষেত্রে আইনের বেশ আমূল পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হবে বলে জানা গেছে এখন পর্যন্ত। এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার জন্য স্টুডিওতে যাদের আমন্ত্রণ জানিয়েছি, শুরুতে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে যোগ দিবেন। আমরা আলোচনায় যেটি নিয়ে আলোচনা করব, আমরা সেই আলোচনায় ফিরবো, তার আগে একটু জানিয়ে রাখতে চাই দর্শক, কিছুক্ষণ আগে যুক্তরাজ্যের পার্লামেন্টের যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, যে দুর্নীতির বিষয় নিয়ে আলোচনায় ছিল টিউলিপ সিদ্দিক, তিনি পদত্যাগ করেছেন, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু সৌরভের কাছ থেকে জানি যে তিনি পদত্যাগ করলেন, কিছুক্ষণ আগেই খবরটি বেরিয়েছে। এটি আসলে আপনি কিভাবে দেখছেন, যে দুর্নীতির অভিযোগটি আসলো সেটি এক ধরনের প্রতিষ্ঠা পেল কিনা বা সেরকম কিনা বিষয়টি? না, এক ধরনের যুক্তরাজ্য, সেখানে তো আইনের শাসন আছে, সুতরাং বাইরের প্রচার আমরা যেভাবেই দেখি সংবাদপত্রের খবর বা টেলিভিশনের খবর, তার চেয়ে হচ্ছে সেখানে সরকার বা যাদের আইন প্রয়োগকারী সংস্থা, যার তদন্ত করার কথা, তারা এর পক্ষে তথ্য প্রমাণ পেয়েছে বলেই এই বিষয়টি আমলে নিয়েছে এবং বিরোধী দল থেকে প্রবল দাবি উঠেছিল যে তার পদত্যাগ করতে হবে। এবং তিনি এমন একটি মন্ত্রণালয় ছিলেন যেখানে দুর্নীতির বিরুদ্ধে যাদের অভিযান চালানোর কথা, বা যে মন্ত্রণালয় এটি তদন্ত করে বা ব্যবস্থা নেয়, অর্থাৎ দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন তিনি। তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন তিনি নিশ্চয়ই দলের চাপে এটা করেছেন, দল চেয়েছে। কারণ প্রথম দিকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তার পক্ষ নিয়েছিলেন, বা অর্থাৎ তাকে সমর্থন করেছিলেন, যেহেতু তথ্য প্রমাণ তখনও পায়নি। আমি মনে করি এটা যে শুধু চাপে হয়েছে তা নয়, এর পক্ষে নিশ্চয়ই তথ্য প্রমাণ পেয়েছে। আর যে অভিযোগগুলো উঠেছে যে তিনি দেখুন, একজন সাধারণ নাগরিক যা করতে পারেন, যেমন তিনি বিনে ভাড়ায় বা অন্যের কেনা বাড়িতে তিনি ছিলেন, একজন মন্ত্রী বা একজন জনপ্রতিনিধি তার থাকার কতটাই আছে, কারণ এক্ষেত্রে স্বার্থের সংঘাত। অর্থাৎ তিনি মন্ত্রী হিসাবে শপথ নেন যে তিনি সবার প্রতি রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে মানে আচরণ করবেন, কিন্তু কারো কাছ থেকে অনৈতিক সুবিধা নিলে, বা যে সুবিধাটি তার পাওয়ার কথা নয়, সেই সুবিধা নিলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসে। তা আমরা অবশ্যই দেখতে চাই যে সেখানে প্রকৃত ঘটনা কি, যে সেটা নিশ্চয়ই ব্রিটিশ সরকার, যে এখন যে যারা ক্ষমতায় আছেন তারা ব্যাখ্যা দেবেন, এবং তথ্য প্রমাণ থাকলেও কিছু কিছু ঘটনা তো বাংলাদেশের ভিতরেও আমরা দেখেছি যে তার নামে তিনি বাংলাদেশের নাগরিক না, বা কী বলে, তার জন্ম সেখানে, তারপর তিনি বাংলাদেশের নাগরিক, হয়তো জন্মসূত্রে তার মা যেহেতু বাংলাদেশের নাগরিক, তার বাবা বাংলাদেশের নাগরিক, সেই অর্থে হয়তো তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনেক ক্ষেত্রেই তার নাম জড়িয়ে এসছে। সর্বশেষ আমরা দেখলাম পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের ক্ষেত্রে। আমি মনে করি যে রাজনীতিকদের এর থেকে অন্য রাজনীতিকদেরও, অন্য নাগরিকদেরও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, যে যারা জনগণের সেবক হিসাবে আসেন, তাদের সত্যিকার সেবকই হতে হয়, এবং তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি কাজ হিসেব করে করা উচিত, মানে বিবেকের দ্বারা পরিচালিত হয়ে করা উচিত, যে আমি যাতে আইনের বাইরে কিছু না করি। কারণ আমাদের দেশে তো আছেই, অন্য অন্য দেশেও কিন্তু এরকম দুর্নীতির দায়ে শুধু টিউলিপ সিদ্দিক নয়, অনেক ব্রিটেনেও অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন।
আশা করি এটা আইনি ফয়সলা হবে। তিনি অন্যায় করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জি, আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু আপনার কাছ থেকেই জেনে আসতে চাই এই প্রসঙ্গেও যে টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগের ঘটনা, এটি কি আন্তর্জাতিকভাবেও একটু আওয়ামী লীগ বা শেখ পরিবার এক ধরনের চাপের বা প্রশ্নের মুখে পড়ল কিনা? দেখুন, অনেক ধন্যবাদ। দেখুন, মানে এই যে দুর্নীতির যে অভিযোগটি এসেছে এবং মানে সেটার ভিত্তিতে হচ্ছে গিয়ে তাকে পদত্যাগ করতে হচ্ছে, অবশ্যই সেটা আন্তর্জাতিকভাবে, কারণ এটার সাথে তো তিনি একা যুক্ত নন, কারণ এটার সাথে তো হচ্ছে গিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে আগের রেজিমের একটা সম্পর্ক আছে। তো সেদিক থেকে দুর্নীতির বিষয়টার একটা বড় ধরনের প্রমাণ বা বড় ধরনের লক্ষণ আমরা দেখতে পেলাম। তো আমি একটু আরেকটা জায়গায় বলতে চাই যে এই পদত্যাগটার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যে দেখুন, উনি পদত্যাগ করেছেন, তার মানে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই অভিযোগটার বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ প্রমাণসহ মিডিয়ার রিপোর্ট দেখেছি। তিনি যে রাজনৈতিক দলের সদস্য ছিলেন, সেই রাজনৈতিক দলের সদস্যরা সেই রাজনৈতিক দলটি মনে করছে যে এই অভিযোগটি গুরুত্বপূর্ণ এবং তার প্রেক্ষিতে তার অবস্থান নেওয়া দরকার, এবং তারা এটি মনে করছেন কারণ হচ্ছে গিয়ে যে এই যে অভিযোগ যেটি আছে এবং সেই সংক্রান্ত যে ব্যাপারটা, তার একটা ফল ইলেকশনে পড়বে। আমি জিনিসটা বলছি এ কারণে যে উনি যে পদত্যাগ করছেন, এইটা ওই রাষ্ট্রের গণতন্ত্র, নির্বাচন, যে প্রতিষ্ঠানগুলো আছে, মিডিয়া, এবং তারা যে স্বাধীনভাবে তাদের মতামতগুলো প্রকাশ করতে পারছেন সেই ব্যাপারটা, এবং সেটার একটা ইম্প্যাক্ট যে জনমানুষের উপরে পড়ছে, পাবলিকের উপরে পড়ছে, সেই জায়গাটা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এই পদত্যাগটাকে আপনি শুধু পদত্যাগ হিসেবে দেখতে পারেন, আরেকটা যেভাবে দেখতে পারেন সেই পদত্যাগটা আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংস্কার এবং গণতন্ত্রের অভিমুখে যাত্রার যে প্রয়োজনীয়তা এবং সেই লক্ষ্যে কী করা দরকার সেটা একটা দিক নির্দেশনাও দেয়। নির্বাচন যেমন দরকার এই ক্ষেত্রে, কারণ নির্বাচনের ফলাফলটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে তার রাজনৈতিক দলটি যে তাকে অনুরোধ জানিয়েছেন বা তিনি যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিশ্চয়ই সমর্থন হারিয়েছেন তার ক্যাবিনেটের মেম্বারদের, তাহলে নির্বাচন ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সংস্কারের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, মিডিয়া তার জায়গাটা ঠিকঠাক মতো কাজ করতে পারছে কিনা, দুর্নীতির বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে সেই অভিযোগের জায়গাগুলো ঠিকঠাক মতো তদন্ত হবে কিনা এবং সেটার প্রেক্ষিতে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে কিনা, তাহলে এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করছে, তার একটা ফল হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যখন আজকে 2025-এ দাঁড়িয়েছি, আমরা 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি সংস্কার নিয়ে, আজকে আপনি শুরু করলেন যে ব্যাপারটি নিয়ে যে কমিশনগুলো তাদের রিপোর্ট পাবলিশ করা শুরু করবে, যেখানে ইলেকটোরাল সিস্টেম নিয়ে কথা হবে, যেখানে জনপ্রশাসনের ইস্যু নিয়ে কথা হবে, যেখানে কনস্টিটিউশনের বিভিন্ন ধাপগুলো নিয়ে কথা হবে, এই প্রত্যেকটা ধাপ কিন্তু ওই জিনিসটি দেখাচ্ছে যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, সুসংহত করার জন্য নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে আমরা কতখানি শক্তভাবে গড়ে তুলতে পারবো সেটার উপরে নির্ভর করবে হচ্ছে গিয়ে ভবিষ্যতে আমাদের যে রাজনীতিবিদ যারা আসবেন, তারা যদি ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্নীতির কার্যক্রম করেন। এখন আমরা শুধুমাত্র উল্লাস প্রকাশ করছি, কিন্তু এটাও আমাদের মাথায় রাখা দরকার, এটা আরেকটা দেশের। এরকম একই ঘটনা যদি আমাদের দেশে ঘটে, সেটার যথাযথ গণতান্ত্রিক উপায়ে সেটার বিচার হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত করার এখন রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে পড়ছে, সেটার একটা দিক নির্দেশনাও আমরা দেখছি। সো আমরা ওইটাতে উল্লাস করি, খুব ভালো কথা, ওইটাকে আমরা যেভাবে অ্যানালাইজ করতে চাই অ্যানালাইজ করি, এবং আমরা তাহলে এখন চেষ্টা করি যে এই ধরনের গণতান্ত্রিক কাঠামো যেটা শুধুমাত্র নির্বাচন একমাত্র যথেষ্ট নয়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতাও এটার উপর নির্ভর করছে, সেই জায়গাগুলো আমরা কতখানি প্রতিষ্ঠা করতে পারবো যাতে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে যখনই নির্বাচন হোক না কেন আমাদের দেশেও যেন হচ্ছে কি আমরা এই ব্যবস্থাটা দেখতে পাই। সেই আলোচনায় আমি ফিরবো, তবে তার আগে একটু জনাব নীলুফার চৌধুরী মনিয়া, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। মনিয়াপা, যেটি তিনি বলছিলেন বা সৌরভ কিছুটা বলছিলেন, আমাদের এখানে আসলে রাজনীতিবিদদের বিরুদ্ধে বা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, খুব একটা পদত্যাগের নজির দেখা যায় না বা তারা স্বেচ্ছায় সরতে চান না, এর কারণটা কি? মানে ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমাদের এখানে খুব বেশি দিন আগে না, 2 দিন বা 3 দিন আগে হবে, যে নিক্সন চৌধুরী শেখ পরিবারের একজন, তার সম্পর্কে পত্রিকাগুলোই আসছে প্রায় 3,500 কোটি টাকা তার ব্যাংকে হিসাব লেনদেন পাওয়া গিয়েছে। দেখেন কোথায় 3,500 কোটি টাকা। আমাদের এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা, আইনের অনুশাসন, কিভাবে যেন আইনকে কিনে ফেলা যায়,
কিংবা আইনকে মানে ফাঁকফোকর দিয়ে অনেক লেন্দি করা যায়, কিংবা আপনার এই যে 650 আমরা শুনেছি যদি ভুল না হয় যে এরকম হাই প্রোফাইলের ব্যক্তিরা অ্যারেস্টেড ছিল, তারপরে তারা কিন্তু আমরা এখন দেখি বিদেশের মাটিতে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা পার্কে ঘুরছে, তারা বিভিন্ন শপিং মলে ঘুরছে। এই মানুষগুলোই কিন্তু দেশটাকে একদম ধ্বংসের দিকে চরমভাবে নিয়ে গেছে। চরমভাবে ধ্বংস করে কারি কারি টাকা নিয়ে, এই টাকা ব্রিটিশের একজন মন্ত্রী, যার কিনা দুর্নীতি বিরোধী মন্ত্রী, সে দুর্নীতি করেছে। লাইক আপনার কুইনাইন জ্বর ছাড়া, কুইনাইনের জ্বর হলে কে ছাড়াবে? তো ব্রিটিশের টাকা এখানে যত না, তার চেয়ে কিন্তু বাংলাদেশ থেকে টাকা গিয়েছে। সেটার জন্য তাকে কিন্তু ওইখানে কিন্তু আপনার লিখিত সংবিধান না, সংবিধান কিন্তু অলিখিত সংবিধান, সব এটা প্রথাগত সংবিধান, মানুষ মানে তাই মানে। হ্যাঁ, সেই সংবিধানে কিন্তু তাকে পদত্যাগ করতে হলো। এই প্রশ্ন আসার পরে যখন সে সুনির্দিষ্ট উত্তর দিতে না পারলো নিশ্চয়ই, তখনই তাকে পদত্যাগ করতে হলো। যে এই যে ফ্ল্যাটগুলো, 2 বোনের নামে ফ্ল্যাট কোথা থেকে আসলো, কে এটা দান করলো, কেন দান করলো, এই কেন, কে, কিভাবে, এটার জন্য কিন্তু তাকে পদত্যাগ করতে হলো। অথচ এইখান থেকে সে রূপপুর থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে, পাউন্ড নিয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কিছুই হয় নাই। এই যে বাংলাদেশ হরিলুটের দেশ বানিয়ে ফেলেছে, লুটপাটের দেশ বানিয়ে ফেলেছে, সেটা শুধুমাত্র এই জায়গাটায় আমি ইম্পর্টেন্সই দেই যে আইনের অনুশাসন। যদি আইনের অনুশাসন বলবৎ থাকতো, দেখেন হাজার হাজার না, আমি প্রায় লক্ষ লক্ষ আওয়ামী লীগার এরকম কোটি কোটি টাকা তসরুপ করেছে, 1000 কোটি টাকা। একটা ইউপি চেয়ারম্যানেরও 100 কোটি টাকার মালিক। এই যে টাকাগুলা ব্যাংক খালি হয়ে গেছে, তাদের বাড়িগুলা ভল্ট হয়ে গেছে ব্যাংকের। তো এই যে টাকাগুলো যে আছে সরকারও জানে, সরকারকে যারা চালায় তারাও জানে, কিন্তু আমরা কি কোনোখানে রেট দিতে দেখেছি? আমরা 2-1 জায়গায় যাও রেটের কথা শুনেছি এমন যে আগে ওখান থেকে সরিয়ে টরিয়ে তারপরে সাংবাদিকদের খবর দেওয়া হয়েছে, তারপরে রেট দেওয়া দেখিনি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে এরকম অভিযোগ আসলেই কি মন্ত্রী এমপিরা সরে দাঁড়াবে? দেখেন, আমি ওইটুকু বলবো যে আমি আপনাকে খুব বড় বড় গল্প করে যাব না, যদি আপনার সিস্টেম চেঞ্জ না হয়, সিস্টেম লস, সরকারই চেঞ্জ করবে। সিস্টেম লসটা যদি লস আকারে ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, এটা কিন্তু কমে না। পৃথিবীর অনেক দেশ আছে সেখানে আপনার পজিটিভ প্রতিযোগিতা হয়, বাংলাদেশের মতো দেশগুলোতে নেগেটিভ প্রতিযোগিতা হয়। নেগেটিভ প্রতিযোগিতায় যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয় বা মেধা তালিকায় থাকে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ঘৃণা না করা হবে, যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে সমস্ত আত্মীয়তা ছিন্ন করা না হবে, এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে পার করে দিলেই যে সব শেষ হয়ে গেল, শাস্তি হয়ে গেল, নো, এটা হতে পারে না। সে যদি টাকা পয়সা নিয়ে পার হয়ে যায়, সে যে দেশেই যাবে সে দেশেই রাজার হালে থাকবে, এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো না হবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় যেই আসুক না কেন, তার কিন্তু কোনো পরিবর্তন ওইভাবে হবে বলে মনে করি না। হ্যাঁ, তবে বিএনপির কথা আপনি যেটা বলেছেন, বিএনপি আপনার একটা নেশন করেছে, রেইনবো নেশন, 31 দফা, সেখানে অনেক কিছুই আছে, ট্রান্সপারেন্সি নিয়েও আছে। সেই নেশনটা যদি চেঞ্জ ফলো করা হয়, তাহলে আমার মনে হয় যে বিএনপি পারবে আগামীতে। অর্থাৎ পদত্যাগ করার মতো সাহস এবং দেখাতে পারবে। আমি বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান যেভাবে কাজ করছেন, কথা বলছেন, বক্তব্য রাখছেন এবং যেভাবে শাস্তি দিচ্ছেন, সেটা যদি আপনার বলবৎ থাকে, র্যান্ডম থাকে, তাহলে পারবে। জি, আমরা একটু জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি শুরুতে বলছিলাম যে কালকে 2টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে এবং এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব এর মধ্যে গণমাধ্যমেও বেরিয়েছে যে এই প্রস্তাবটি তারা দিতে যাচ্ছেন। এবং সেখানে 2টি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে যেটি একটি আনুপাতিক ভোটের হারের প্রস্তাব ছিল এক পক্ষ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আনুপাতিক ভোট তারা চান না। আমরা দেখছি যে তারা উচ্চকক্ষে আনুপাতিক হারটি রাখছেন, কিন্তু নিম্নকক্ষে আগের মতোই নির্বাচন পদ্ধতি রাখার প্রস্তাব করা হচ্ছে বলে জানা গেছে। এতে কি যে ক্ষমতার ভারসাম্যের কথা আপনারা বারবার বলে আসছিলেন, সেটি রক্ষা হবে কি? না, ক্ষমতার ভারসাম্য তো শুধু 2 কক্ষের মধ্যে নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সমস্ত যে আইনের শাসন, যেটা আপা বললেন,
যে আইন আমরা কতটা মেনে চলি আর আইন কতটা আমরা কাগজে লিখি, দুইটার মধ্যে যদি ফারাক থাকে, এবং ফারাক হয়ে আসছে 53 বছর ধরেই, সংস্কারটা আসলে মনের করতে হবে আগে, তারপর দলের, তারপর রাষ্ট্রের। নিজের সংস্কার না হলে, ব্যক্তি সংস্কার না হলে দল সংস্কার হবে না, দল সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার হবে না। কারণ নির্বাচনে তো কোনো দল যাবে বা কোনো দলীয় জোট বা সমমনা অনেক একসঙ্গেও হতে পারে। বিএনপি বলেছে যে তারা জাতীয় সরকার করতে চায়, জাতীয় সরকার মানে তার আরও অন্যান্য দলকে নিয়ে। মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলার কথা ছিল এতদিন চলেনি। এ কারণেই কিন্তু সংস্কারটা, এই সংস্কারের দাবিটা জোরদার হয়েছে। যেটা শাহান ভাই বললেন যে সংস্কার প্রথম হচ্ছে জবাবদিহি, আইনের শাসন মানে জবাবদিহি করতে, স্বচ্ছতা থাকা, অর্থাৎ আপনি যে কাজটি করলেন সেই কাজটি ন্যায় না অন্যায় সেটার সেই জবাবদিহি আমাকে করতে হবে, মানে আপনাকে করতে হবে। কিছু কিছু সংস্কার যেটা যদি বলেন, হ্যাঁ, বিএনপির বাইরে অন্য দলগুলো আনুপাতিক হার ভোটের পক্ষেই ছিল। তারও হয়তো কারিগরি অনেক সমস্যা আছে, কিন্তু আনুপাতিক ভোট সংসদকে বহুমুখী করার জন্যে, মানে অনেক দলকে সংসদে নেওয়ার জন্যে এটি আমি মনে করি কার্যকর ব্যবস্থা। অনেক দেশে মিশ্র ব্যবস্থাও আছে, সরাসরি ভোটে হয়, আবার কারিগরি। এখানে কিন্তু সংসদে আসন বাড়ানোর কথা বলা হয়েছে। আমি মনে করি যে এই সংস্কার কমিশনের একটা বড় সংবিধান সংস্কার কমিশনের, সেটা হচ্ছে 100 আসন নারীর জন্য নির্ধারিত এবং সেটি সরাসরি ভোটে। আমি মনে করি এটা বড় একটা সংস্কার। রাষ্ট্রপতির ব্যাপারে দেখলাম না যে প্রথম শোনা গিয়েছিল যে সরাসরি ভোটে হবে, সেটা বোধহয় নেই। জি। আর আমরা সংসদীয় ব্যবস্থা চাইলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এটি খুব যৌক্তিক হয় না। তবে প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হচ্ছে যে সবার মধ্যে এক নম্বর, মানে, আর আমাদের এখানে হচ্ছে প্রধানমন্ত্রী সব। এই প্রধানমন্ত্রী সব, এর থেকে বেরিয়ে আসার এখন আরও অনেকগুলো বিষয় আছে, সেটাও আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো চিন্তাভাবনা করা উচিত, মানা উচিত। যেমন আমাদের এখানে যিনি সংসদ নেত্রী তিনিই প্রধানমন্ত্রী, তিনি আবার দলের প্রধান। এই তিন পদ, মানে একের ভিতরে তিন, এটি রাখা উচিত না। জি, একটু নীলুফার চৌধুরী মনি আপার কাছ থেকে একটু জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসবো। আপনার কাছে জানতে চাই যে আসলে যেটি বিএনপির এতদিনকার যেই জায়গাটাতে আপত্তি ছিল, অর্থাৎ যে নিম্নকক্ষের ভোটের ক্ষেত্রে সরাসরি নির্বাচনের পক্ষেই, অর্থাৎ আগের যেই পদ্ধতি ছিল, এবার কিছুটা মডিফাইড ওয়েতে প্রস্তাব দিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে সংস্কার কমিশনও চাইছে সবার জন্য একটি মতকে পৌঁছে সংস্কার করা যায়। এবার বিএনপির কোনো আপত্তি থাকবে কিনা, বা আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রেও কোনো আপত্তি রয়েছে কিনা আপনাদের, সেটা একটু জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখনকার যে প্রস্তাব, যতদূর জানা গেছে যে নিম্নকক্ষে আগের মতোই, উচ্চকক্ষে আনুপাতিক হারে আসন বিন্যাস হবে। এই ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি আছে কিনা? যদি ক্ষমতার ভারসাম্য করতে চায়, যেটি সোহরাব বললেন, এটিও একটি উপায় যে এক্ষেত্রেও ভারসাম্যের দরকার রয়েছে। এটা আপনি বলেছেন যেটা ক্ষমতার ভারসাম্য করতে চাইলে আসবে। এখন বিএনপি একটা বড় দল, বিএনপি কিভাবে এটা করবে, এটা আসলে উপস্থাপন না হওয়া পর্যন্ত, দলে আলোচনা না হওয়া পর্যন্ত আমি আসলে আন্দাজে বলতে পারি না। কারণ আমার মতো হাজারো মানুষ নিয়ে বিএনপি, আমার পর্যায়ের নেতাকর্মী, তো সেই জায়গায় আলোচনা হোক। আমরাও চাই যে একটা সুষ্ঠুভাবে এটা শুরু হোক, কারণ বিএনপি তার রেইনবো নেশনে উচ্চকক্ষ নিম্নকক্ষর কথা বলেছেন। নিশ্চয়ই তার প্রতি সর্বোচ্চ সফট কর্নার বিএনপির আছে। বিএনপি এইটা নিয়ে কাজ করতে চায় এবং ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে কাজ করছে 31 দফা নিয়ে। সব জায়গায় একদম ইউপি পর্যন্ত আমাদের সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, আমাদের লিফলেট বিতরণ হচ্ছে। তো সেটার হিসেবে আমরা আগে দেখি যে সংস্কারে কি আসে, তারা কিভাবে ভাবছে। কারণ সংস্কার যারা করছেন
তারা তো দলগুলোকে ডাকছেন না। দল নিয়ে যদি বসে তাহলে একটু আইডিয়া পাওয়া যেত। আজকে যেমন ধরেন কালকে আগামীকালকে কিছু জমা দেওয়া হবে, আজকে কিছুটা আইডিয়া হয়তো পাওয়া গেল, তো এটা কালকে পর্যন্তই আমরা দেখি। এটা তো তারা এমনভাবে করছে যে কিছুই বের হয় না। ওইভাবে বের হলে দলগুলোর সাথে আলোচনা করলে আরও ভালো হতো, আপনার সফটলি হ্যান্ডেলিং হতো এটা। পরে যদি উল্টাপাল্টা যদি না মিলে, যদি তারা এক ধরনের বলে, দলগুলো অন্যরকম চিন্তা করে, তাহলে হবে কি আবার নতুন করে শুরু করতে হবে, তখন আবার বসতে হবে। লাইক আমি আপনার যেটা সংবিধান নিয়ে তাদের যে প্রক্রিয়ামেশনটা যে নিয়ে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, তারপরে বলল 15 তারিখ। 15 তারিখের আগে সরকারের পক্ষ থেকে আবার বলল যে এটা রাজনীতিবিদদের নিয়ে বসার কথা, বসবে তারা। যখন 15 তারিখে তাদের ঘোষণাপত্র দেওয়ার কথা, তখন বলল এই যে সময় ক্ষেপণটা, এটা তো প্রথম দিনই 31শে ডিসেম্বরে যখন এই কথা হলো যে এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা দিবে, 1, 2, 3 তারিখের মধ্যেই তো সরকার বলতে পারতো যে আমরা আগে রাজনৈতিক দল নিয়ে বসি, এবং এই কয়েকদিনই কিন্তু রাজনৈতিক দল নিয়ে বসে একটা আলোচনার সুরাহা আসতো, যেটাই হোক কি আগামীকালকে বসার কথা। আগামীকালকে তখন তারা বসবেন। তো এই যে সময় ক্ষেপণটা, এই 15 দিন কিন্তু তেমন কোনো কাজ হয় না এটা নিয়ে। তো এই যে 15 দিন যাওয়ার পরে তারা বলছে, তারা এরকম করেই সব কিছু করছে, যে কারণে বিএনপির মহাসচিব বলেছেন ইতিমধ্যে যে চাইলে ইচ্ছা করলেই ইলেকশন কিন্তু আপনার 25-এই দেওয়া সম্ভব, এবং আমরা ওইভাবেই আশা করছি। এই প্রথম কিন্তু আমরা আপনার নিজে থেকে বললাম যে এই টাইমের মধ্যে আমরা নির্বাচনটা হলে ভালো হয়। তো এই টাইমের মধ্যে নির্বাচন হতে গেলে এখনো আমরা মানে হতে পারবে না এমন কিছু দেখছি না। আমরা মনে করছি যে চাইলেই করতে পারবে, কারণ আপনার সংস্কারের যদি রিপোর্টগুলো যদি 31শে জানুয়ারি পর্যন্ত দেয়, সেটা আবার পরিমার্জন পরিবর্ধন বা জাস্টিফাই করার জন্য আরও 1-2 মাস লাগলো। সেটার সঙ্গে আপনার নতুন ভোটারদের ইনক্লুডিং করা বা মারা যাওয়া ভোটারদের বাদ দেওয়া, এইসব করলে 2-3 মাসের মধ্যেই সব রেডি করতে পারে। তো 6 মাসের ইলেকশন দেওয়া তো কোনো সমস্যা পড়ে সেই প্রসঙ্গে আসছি। একটু জনাব আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেই সংস্কার প্রস্তাবে আরেকটু উল্লেখযোগ্য বিষয় যে প্রধানমন্ত্রী এবং দলীয় পদ একই ব্যক্তির, এই পদে একই ব্যক্তি থাকতে পারবেন না। এটি আমাদের দেশে আসলে কতটা বাস্তবায়নযোগ্য এখনকার যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে তাতে? ধন্যবাদ। আমি একটু আগের কথাটা থেকে শুরু করি, তারপরে আমি আপনার এখানে আসছি। যে কারণ পুরো ব্যাপারটাই আমরা যখন দ্বিকক্ষ বিশিষ্টের কথা বলছি, আমরা যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা বলছি বা ক্ষমতার ভারসাম্য আনার, পুরো জিনিসটাই ক্ষমতার ভারসাম্য আনার যে ব্যাপারটা, সেটার সাথে সম্পর্কযুক্ত। কারণ এইখানে যে ব্যাপারটা ঘটেছে, দেখুন আমাদের 91 সাল থেকে যদি আমি শুরু করি, 2008 এবং 2014 পরবর্তী সময়ে আমরা এটার চরম প্রকাশ আমরা দেখেছি। কিন্তু 91 সাল থেকেই কিন্তু হচ্ছে গিয়ে যে একজন ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাওয়া বা নির্বাহী বিভাগের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাওয়া প্রতি 5 বছর, এই সময়টা এটা কিন্তু আমরা দেখে আসছি। তো যার ফলে আমরা একটা নির্বাচনী গণতন্ত্র বা যেটাকে আমরা ইলেকট্রাল ডেমোক্রেসি বলি সেটা দেখেছি, লিবারেল ডেমোক্রেসির দিকে আমাদের যাত্রাটা দেখিনি। কারণ পুরো সময়টা যেটা হয়েছে যে একটা রাজনৈতিক দল, সেটা যেই থাকুক না কেন, সে পুরো জিনিসটাকে কন্ট্রোল করেছে। যখন সেই রাজনৈতিক দল নির্বাচনে হেরেছে, তখন নতুন আরেকটি এসেছে, সে আবার সেই পুরনো বন্দোবস্তটি আবার চালু করেছে। এখন দ্বিকক্ষ বিশিষ্টর কথা যে আমরা বলছি, এবং আমি তারপর আপনার এখানে আসছি, এখানে 2টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আমি যখন দ্বিকক্ষ বিশিষ্ট কথা, সংসদের কথা বলছি, তাহলে উচ্চকক্ষের নির্বাচনের প্রক্রিয়াটা কি, এটার একটা আইডিয়া আমরা পেয়েছি যে আনুপাতিক হারে। তার মানে এটাও একটা নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে তার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে তার মানে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে যে পরিমাণ ভোট পাবে সে পার্সেন্টেজ অনুযায়ী তার সিট বন্টন হবে। মানে আমরা যদি হিসাবে যাই, তাহলে হচ্ছে গিয়ে যে 40% ভোট পাবে, সে যদি 200 সিটও পায়, উচ্চকক্ষে তার আসন হচ্ছে 40। দ্বিতীয় যে জিনিসটি গুরুত্বপূর্ণ, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করে দিলেন, এখন দায়িত্বের বন্টনের ব্যাপারটা কি হচ্ছে? যেমন আইন যখন পাশ হবে, তখন কি উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকবে সেই আইন পাশে কোনো ভূমিকা রাখার? 2, এইখানে ওভারসাইট বা জবাবদিহিতার যে রেসপন্সিবিলিটি, সেটার মধ্যে কি কোনো ভাগ হবে না? জবাবদিহিতার রেসপন্সিবিলিটিটা আমরা উচ্চ কক্ষকে বেশি মাত্রায় দিব। এই আলাপগুলো আমরা এখনো পাইনি, বাট এই জিনিসপত্রগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ আদারওয়াইজ যে ভারসাম্যর কথা যে আমরা বলছি, সেই ভারসাম্যের সেটা পাবো না। এবং পুরো জিনিসটা একটা প্যাকেজের মতো। যেমন এই যে প্রধানমন্ত্রীর যে কথাটি বললেন, যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, এই জিনিসটা কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে এগেইন এই দ্বিকক্ষ বিশিষ্ট আপনি হচ্ছে গিয়ে এই ক্ষমতার ভাগটা করতে পারছেন কিনা।
দ্বিকক্ষ, যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই যে দ্বিকক্ষ বিশিষ্টের ক্ষেত্রে আমাদের যেটা বড় ভয় যেটা ছিল, যেটা বিএনপির একটা বড় ভয় ছিল, যে আপনার রাজনৈতিক দল যে সরকার থাকবে সেই সরকার খুবই অস্থিতিশীল হবে যদি আমার সেটা থাকে। তো এখন যদি ব্যাপারটা আমরা যে ফার্স্ট পাস দ্য পোস্ট যেহেতু রাখছি, তার মানে নিম্নকক্ষে যে সংখ্যাগরিষ্ঠভাবে সেই সরকার গঠন করবে, তার মানে তার সংখ্যাগরিষ্ঠতা হারানোর যে ভয়টা সেটাকে আমরা অনেকাংশে কমিয়ে দিয়েছি। তাহলে উচ্চকক্ষে যদি আপার হাউস থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বিধানটা এরকম রাখি যে সাধারণ যে আইন কানুন যেগুলো হবে, সাধারণ যে বিল যেগুলো হবে, সেগুলোর ক্ষেত্রে উচ্চকক্ষ তার মতামত দিতে পারবে, কিন্তু নিম্নকক্ষের যে সিদ্ধান্ত সেটাই ফাইনাল। তাহলে কিন্তু আর গভর্নমেন্ট অস্থিতিশীল হওয়ার কোনো ধরনের ভয় এখানে থাকছে না। আমরা যদি শুধুমাত্র এইটুক বাদ দিই যে যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হয়, যদি যেই কনস্টিটিউশনে আমরা যেগুলোকে রাইটস বলি বা অধিকারে বলি, এই অধিকারের জায়গাগুলো, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এরকম কোনো অ্যাক্ট যদি ভবিষ্যতে যে সরকার আসবে সে করতে পারবে, শুধুমাত্র সেই জায়গাগুলোতেই উচ্চকক্ষ হস্তক্ষেপ করবে যে এই মানুষের অধিকার হরণের আইন করার ক্ষেত্রে দুই হাউজেরই একমত হতে হবে। এভাবে যদি আমরা জিনিসটাকে ভেঙে দিই, তাহলে দেখবেন এই যে প্রধানমন্ত্রীর উপরে এককভাবে নির্ভর করার যে প্রবণতা বা যে ইচ্ছা, আপনাকে কিন্তু দলীয়ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, দলীয়ভাবে। এবং সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যখন এক কক্ষ বিশিষ্ট যে ব্যাপারটা 91, 96, 2001, 2008 যে সময় দেখেছি, সেখানে কিন্তু যে দল নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ তার কথা মতে আইন কানুন সব কিছু পাশ হচ্ছে, সেই কিন্তু হচ্ছে গিয়ে মানুষের অধিকারগুলোকে হরণ করতে পারছে। উচ্চকক্ষকে যদি আপনি এই ওভারসাইটের ভূমিকাটা দেন, আপনার হচ্ছে গিয়ে এই অধিকারগুলো হরণ করার মতো আইন যাতে করতে না পারে সে ধরনের ক্ষমতা দেন, জবাবদিহিতার জায়গাগুলোর ক্ষমতা যদি উচ্চকক্ষকে দেন, তাহলে কিন্তু ওই যে প্রধানমন্ত্রীরও হচ্ছে গিয়ে জবাবদিহিতা ইনশিওর করার একটা জায়গা থাকবে, এক্সিকিউটিভকেও ইনশিওর করার, জবাবদিহিতা ইনশিওর করার একটা জায়গা থাকবে, এবং সরকার বাধ্য হবে যে কোনো আইন করার ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে। কম্প্রোমাইজের কালচারটা তো আমাদের পলিটিক্সে নেই, এটাকে তো আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে। উচ্চকক্ষ একটা চমৎকার প্রক্রিয়া, যেটার মাধ্যমে হচ্ছে কি আপনি এই কম্প্রোমাইজের কালচারটাকে আপনি ইন্ট্রোডিউস করতে পারছেন। সো এটা যদি আমরা শুরু করি, এইটার একটা রিপল এফেক্ট আছে, এটা অন্যান্য যে পলিটিক্যাল ইস্যুগুলো আছে, কালচার যেগুলো আছে, পলিটিক্যাল প্র্যাকটিস যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রেও এটার হচ্ছে একটা চমৎকার ইস্যু, আমরা ইম্প্যাক্ট বা ভূমিকা হচ্ছে কি আমরা দেখতে পাবো। সো এইভাবে হচ্ছে কি আমাদের আগাতে হবে। জি, একটু সৌরভের কাছ থেকেও জানতে চাই যে আপনি ক্ষমতার ভারসাম্যের আরও অনেকগুলো অনুষঙ্গের কথাগুলো বলছিলেন, সেই জায়গাগুলো আসলে কিভাবে নিশ্চিত করা যায়? আমরা কি দিন শেষে সবকিছুই কেবল সদিচ্ছার উপরই নির্ভর করে থাকবো, না, নাকি সেটা তো কোনো কিছু সুযোগ অবশ্যই আছে? নয়। প্রথম হলো জবাবদিহি, দ্বিতীয় হচ্ছে যে ভারসাম্যটা আনা যায়। শাহান ভাই যেটা বললেন তার সাথে আর একটু যোগ করি, ওই বিপদটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন যে আনুপাতিক হারে উচ্চকক্ষ নির্বাচনের যে প্রস্তাব এসেছে, সেটা যদি বাস্তবায়ন হয়, তখন হবে নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের পছন্দসই ব্যক্তিই কিন্তু উচ্চকক্ষে আসবেন। সুতরাং তারা আবার এই বিশেষ করে ক্ষমতাসীন দলের বাইরে কিন্তু ভোট দেবে না। আর আমি মনে করি যে যখন উচ্চকক্ষ বা নিম্নকক্ষ সেটি যেভাবেই নির্বাচিত হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষ, যেমন ভারতের রাজ্যসভায় তো পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ লোকসভার সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্যরা মিলে তাদের নির্বাচন করেন। বিষয়টা হলো যে সব আইনই আমরা যখন দ্বিকক্ষ ব্যবস্থা চালু করছি, আমি মনে করি সব আইনই দুই কক্ষের অনুমোদন নিতে হবে, নেওয়া উচিত। তাহলে এটা ভয় থাকবে না। আর সরকার পড়া না পড়া, আমাদের এখানে এখন সরকার পড়া না পড়া, এটা পাকিস্তান আমলে হয়েছিল ভোটাভুটিতে। আমাদের তো উল্টো, যে সরকার কিভাবে থাকতে পারে, কিভাবে কতদিন থাকা যায়, কত অপকৌশল নিয়ে, কত জবরদস্তি করে। সুতরাং সরকার যত পড়ে তত ভালো মনে করি। যদি আমাদের দেশে তো মধ্যবর্তী নির্বাচন হয়নি যে বাধ্য হয়ে, হ্যাঁ, নির্বাচনই হয়েছে খুব কম। আর সুতরাং এটি বোধহয় সমস্যা নয়। আরেকটি হচ্ছে যে রাজনৈতিক দলের গণতন্ত্র, এটি খুব বেশি জরুরি। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত না হয়, তাহলে এই জাতীয় নির্বাচনে ওই এককেন্দ্রিকই হবে। মনোনয়নের ক্ষেত্রে আমি জানি না যে তাদের প্রস্তাব আছে কিনা। অবশ্যই তৃণমূল থেকে যে প্রস্তাব আসবে সেই প্রস্তাব গ্রহণ করতে হবে। দলের গণতন্ত্রের কথা বলছেন, সেটি কি দেখছেন এখন পর্যন্ত? এই যে 5 আগস্টের পরে 6 মাস, না, 5 আগস্টে 6 মাসে তো হবে না, 53 বছরে যেটি হয়নি। সুতরাং এটি দীর্ঘ প্রক্রিয়া। তবে
কাজটা শুরু তো করতে হবে, কেউ শুরু করছে? কাজটা শুরু করতে হবে, হোক না। এই যে আমরা তো দেখলাম যে এবি পার্টি, তারপর শিবিরের প্রকাশ্যে ভোটাভুটি হয়েছে। এই বিএনপি এটা প্রকাশ্যে ভোটাভুটির করুক না, মানে এই চ্যালেঞ্জ নিক বা অন্য দল নিক। আমরা বিএনপি আওয়ামী লীগের কথা বলি, বড় দল হিসেবে বাংলাদেশের কোন ছোট দল যে নির্বাচনের মাধ্যমেই করে? আমি একমাত্র দেখি যে কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলাম, যে নির্বাচনী প্রক্রিয়াটা এটা অনুসরণ করা। আর আমাদের তো দুর্ভাগ্য যে এমন দল আছে যাতে ব্যক্তিই দল হিসেবে পরিচিত, মানে ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি নেই যে দলের প্রতিনিধিত্ব করে। সুতরাং এগুলোও ভাবার উচিত আমাদের। যেখানে ধরেন একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করার মতো লোক নেই, কিন্তু একটি দল এবং সেই দলের হয়তো মন্ত্রীও হন, কিন্তু আমরা দেখেছি অতীতে যে এক ব্যক্তি এক দল এবং মন্ত্রী হয়েছেন। তো এই সবটা মিলে সেখানে কি আর দলের নীতি কর্মসূচিটা কি হবে সেটি। আর তো সেখানেও গণতন্ত্রের দরকার। আমাদের তো অনেক নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় সেটি নির্বাচনের পর বেমালুম ভুলে যায়। জি, যে আমরা যেটি মনিয়াপা বলছিলেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটি নিয়ে একটু আলোচনা করব। জানতে চাইব তিনজনের কাছেই যে এই অল্প সময়ের মধ্যে আসলে নির্বাচন করা সম্ভব কিনা, আবার সংস্কারের দাবি রয়েছে সেটি বা পালন করা সম্ভব কিনা, আবার প্রতিশ্রুতি। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই জনাব আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছ থেকে জানি আসলে যেটির কথা নীলুফা আপা তুলছিলেন যে আজকে বিএনপি মহাসচিব, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন করার কথাটা, জুলাই আগস্টে। আমরা এটিও তো দেখেছি যে এর আগে 90-এর কথা বলেন কিংবা অন্যান্য সময় যে তত্ত্বাবধায়ক সরকারগুলো, অন্য তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে 91-এর যে নির্বাচন হয়েছে সেটি তো এরকমের একটি প্রেক্ষাপটে ছিল। আগের সাথে সরকারের পতনের পরে এসে তারা নির্বাচন দিতে, তাতে তো খুব একটা সময় লাগেনি আসলে, তাও তো তারা অতি দ্রুত সময়ের মধ্যেই দিয়েছে। তাহলে এখন কেন সম্ভব নয়? এটার কারণ তো খুব পরিষ্কার যে কেন এখন এত সময় লাগছে। কারণ প্রথমত হচ্ছে গিয়ে আমরা যখন 91 পরবর্তী যে সময়কালীনটা আমরা দেখেছি, সেখানে 3টি রাজনৈতিক জোট ছিল, 3 জোটের একটি রূপরেখা ছিল এবং সেই রূপরেখার প্রতি 3 দলেরই একটা কমিটমেন্ট ছিল। অ্যাটলিস্ট রেটোরিক্যালি তারা হচ্ছে গিয়ে একটা কমিটমেন্ট করেছেন যে তারা এটাকে বাস্তবায়ন করবেন। তারপরে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলগুলো, দুটি বড় রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতা এসেছে, আমরা 3 জোটের রূপরেখার বাস্তবায়নের কোনো নমুনা আমরা দেখিনি। 97 সালে মাজদার হোসেন কেস হয়েছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। 97 থেকে 2001 সেটার বাস্তবায়ন হয়নি, 2001 থেকে 2005 সেটার বাস্তবায়ন হয়নি। সেটা বাস্তবায়ন হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তো তাহলে আমরা যেই জিনিসটা খুব পরিষ্কার, দেখুন রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে রেশনাল অ্যাক্টর, সে কোন ব্যবস্থাটাতে কোন সিস্টেমটাতে তার উপকার হবে সে সেটাতে যাবে। মানে বাকি জিনিসপত্র তার কাছে খুব গৌণ একটা ব্যাপার, যে যেই সিস্টেমটাতে, যেই রিফর্মটাতে বা যেই প্রসেসটাতে হচ্ছে গিয়ে আমার দল লাভবান হবে, আমার হাতে ক্ষমতা সুসংহত হবে, আমি আমার ক্লায়েন্টেলিস্ট গ্রুপ মেনটেন করতে পারবো, তারা সেটাকেই গ্রহণ করবে। সেটার নমুনা আমরা 91-তে দেখেছি। সেটার নমুনা হচ্ছে গিয়ে 2008-ই দেখেন, 2008-এ বিশাল বিশাল কমিশন তৈরি হয়েছে 2 বছর সময় নিয়ে, এবং সেই কমিশনের প্রত্যেকটা রিপোর্টকে অগ্রাহ্য করে আমরা দেখেছি সেগুলোকে কীভাবে হয়েছে। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতি সময় লাগার দুটো কারণ। এক, আমরা যে ইনস্টিটিউশনের যে ভঙ্গুরতা আমরা দেখেছি গত 15-16 বছরে, এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের প্রভিশন থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণের লিগাল বলি বা আমরা রুলস অফ দ্য গেম যেটাকে বলি, সেই জিনিসপত্র কোনো জায়গাটাতেই হচ্ছে খুব সুসংহত অবস্থায় নেই। আমাদের অনেক ক্ষেত্রে গোড়া থেকে সমস্যা আইডেন্টিফাই করে কাজ করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, যে আমরা ওই যে একটা সন্দেহের জায়গা আছে, রাজনৈতিক দলগুলোকে আমি কেন বিশ্বাস করব? তারা বলছেন তারা ভালো হয়ে গেছেন, তারা অতীতেও বলেছেন তারা ভালো হয়ে গেছেন, তাহলে তাদেরকে আমাদের একটা বাইন্ডিং অফার আমাদের তাদেরকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যে সেটা নেগোসিয়েশনের মাধ্যমেই হোক, যে নেগোসিয়েশনের মাধ্যমে এমন একটা পজিশনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেতে হবে যে রাজনৈতিক দলগুলো যেন বুঝতে পারেন যে আইদার এটা মানা ছাড়া বেসিক্যালি তাদের পক্ষে কোনো উপায় নেই, বা তাদের রেশনাল ক্যালকুলেশনে এটা মানাটাই তাদের জন্য একটা বেটার আউটকাম দিবে, অথবা আরেকটা যেটা এক্সট্রিম পজিশনে যেটা আছে এখন পর্যন্ত, যে গণপরিষদ গঠন করে বা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তৈরি করে
যে আমরা নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে সেটাকে দায়িত্ব দেওয়া হবে কনস্টিটিউশনটাকে সাজানোর, বা এই যে ঐক্যমতে আমরা পৌঁছাচ্ছি সেইটা, এই যে প্রক্রিয়াগুলো। এবং দেখুন যে এখানে যে 300 থেকে 400টার কথা বলা আছে, যদি আপনি 400-তে যান তাহলে যে একটা মানে আবার আসন সীমা পুনর্বিন্যাসের ব্যাপার আছে। So, এই ব্যাপারগুলোতে আলোচনা হওয়ার দরকার আছে, এই ব্যাপারগুলোতে ঐক্যমত্যে পৌঁছানোর দরকার আছে, এবং এই ক্ষেত্রে কমিটমেন্ট আদায় করার দরকার আছে। এই কারণেই হচ্ছে কি আমাদের এই সময়গুলো লাগছে। এবং যে কথাটা ডক্টর ইউনূস বলেছেন যে যদি এমন হয় যে আমাদের কোনো সংস্কার দরকার নেই, আমরা নির্বাচন করব, তাহলে ঠিক আছে, আমরা সেটা ডিসেম্বরের কথা বলছেন তিনি। আর যদি না হয়, আমরা কারণ ওইটার ক্ষেত্রে তো আপনার কিছু সংস্কার তো লাগবে, কিন্তু আমরা যদি এটাতে চাই তাহলে হচ্ছে আমাদের সময় এটা দিতে হবে। জি, একটু মনিয়াপার কাছ থেকে জানতে চাই, তিনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তো আসলে সবসময় ভালো কথা বলে, এটি সত্যি যে সবসময় তারা ভালো কথা বলে, ভোটের আগে ম্যানিফেস্টো দেয় এবং সুন্দর সুন্দর কথা লেখা থাকে, কিন্তু ভোটের পরে কি সেটি আসলে ইমপ্লিমেন্ট হয়? যদি এই সিনারিও বিগত সময়গুলোতে থাকে, এখন কিভাবে তারা আসলে সাধারণ মানুষ দেখেন, বিশ্বাস করবে? এটা আপনি যত কিছুই বলেন না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যাও ততই বাড়ে। আপনি যত কথাই বলেন, যতক্ষণ পর্যন্ত প্রথমে যা বলেছিলাম আইনের অনুশাসন বলবৎ না হবে এবং যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা না পাবে, যে কেউ আইন সবার জন্য সমান, এটা একদম দৃষ্টিভঙ্গি আকারে একদম ইমপ্লিমেন্ট যদি করতে পারে তাহলেই সম্ভব। নইলে আপনি যত রকম আইন বানান, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসার পরে এবং নিরঙ্কুশ আপনার দল শাসন গঠন করতে পারলে তখন কিন্তু জয়যুক্ত হয়েছে বলতে 3টা শব্দ লাগে, আর বেশি কিছু লাগে না। আর এই যে আজকের যারা আমলা আছে, এরাই কিন্তু তখন তাবেদারি করবে, তাদের নিজের চাকরি বাদ দিয়ে তাবেদারি শুরু করে দিবে, জি স্যার জি স্যার, সব কিছুই তারা করবে। শুধু রাজনীতিবিদরা একটা কর্তন করা হোক, কিংবা এখানে একটা লাইন কাটা হোক, একটা শব্দ কাটা হোক, এটার সঙ্গে একটা আকার যোগ করা হোক, এই ছাড়া আর কোনো কাজ থাকে না তাদের। তারা ওই টিআরজিআর কাবিখা এইসব বন্টন করবে, কোনখানে রাস্তা কি হবে এইসব করবে, এগুলা থেকে অনেক দূরে সরে যাবে যদি তাদের নিজস্ব জায়গাটা না বুঝিয়ে দেওয়া হয়। এবং এই না বুঝিয়ে দেওয়ার জন্য কোনো সংস্কারের দরকার না। আপনি 100টা সংস্কার করলেন, আমি একটাও মানলাম না। ওই যে বিয়ের মতো, ছেলের বাবা বলছে এই লাগবে এই লাগবে এই লাগবে, মেয়ের বাবা সব দিবে, শেষে বলছে আমি একটা কথা বলবো, ছেলের বাবা খুব খুশি, বলেন আপনি, বলে আমি কিছুই দিতে পারবো না। এই রাজনীতিবিদদের সঙ্গে এই জায়গাটায় এইখানে ফারাক আমি যেটা মনে করি। এটার জন্য একমাত্র করতে হবে আপনার ওই আইনের শাসন এবং এই যে সবাইকে নিয়ে কাজ করা, সবাই নিয়ে যদি একটা কাজ মানে সংস্কার করুক, যেটাই করুক, সেটাই আপনার মানতে বাধ্য। আমি আপনাকে প্রমাণ সহ বলি, আপনার 1/11 সময় যখন নারীদের নিয়ে যে 2020 সাল নাগাদ 33% নারীর অংশগ্রহণ থাকবে রাজনীতির আপ টু ডাউন পর্যন্ত, সেটা কিন্তু সবাই রাজি হয়েছিল। এবং ওই টাইমে কিন্তু সবাই কিন্তু ইলেকশনের আগে আপনার একটা করে কমিটি জমা দিয়েছিল, যেখানে 10% অথবা 15% নারী ছিল, যে নারীরা জানেই না কে কীভাবে ছিল। তার পরবর্তীতে 2020 আসার পরে কিন্তু ওই আইনটা আর কোনো কাজে লাগে নাই, আসে নাই, এবং কেউ এটা পালন করে নাই, এবং প্রত্যেকেই ওটাই কিন্তু ওই জায়গায় কিন্তু সবাই একমত হয়েছিল, 2025 পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছিল। তো এই যে এই সংস্কার, ওটা কিন্তু একটা সংস্কার ছিল। তাহলে সংস্কার কোনখানে কাজে লাগলো? তো সংস্কারের সঙ্গে যাদের নিয়ে সংস্কার, যাদেরকে নিয়ে আমি তো প্রথমেই আপনারা কেয়ার করি না। এখনও যদি যারা ক্ষমতায় আছেন, আমি যদি ভালো মন্দের বিচার করি, এখন যারা আছেন তারা কি ভালো কাজ করছেন? তারা কি কাজ করছেন? তারা তো কাজই করতে পারছেন না। এবং ভালো কাজ যদি না করে এবং তারাও যদি ভোগবিলাসিতায় মত্ত হয়, তাহলে তফাৎটা কোথায় গেল? সে কি সংস্কার দিবে? আমি নিজে ভালো মানুষ না, আমি ভালো ভালো কথা বললাম, আমার কথা কয়জনে শুনবে বলেন? তো এই কথাটা তো রাজনীতিবিদরাও ছুড়ে দিবে। কারণ 1/11 যারা কুশীলভ ছিল তারা আজকে কোথায়? তারা কিন্তু নাই দেশে কেউ। তো ওই একই অবস্থা যদি এরপরে হবে না, এটা কে বললো আপনাকে? জি, একটু জানতে চাই, সৌরভের কাছ থেকে জানতে চাই যে 6 মাসের দাবি আসলো বিএনপির পক্ষ থেকে, এটিকে আপনি কিভাবে দেখেন? এক ধরনের চাপ প্রয়োগ করা যে অতি দ্রুত, নাকি যে তারা সংস্কারকে অতটা গুরুত্ব দিতে চাইছে না বলে এত তড়িঘড়ি করছে? কোনটি আসলে আপনার কাছে মনে? আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে তো অনেকগুলো পক্ষ ছিল, ছাত্র নেতৃত্ব ছিল, রাজনৈতিক দল ছিল, বিভিন্ন পেশাজীবী ছিল। তা এখন প্রধান হয়ে দাঁড়ালো কিন্তু রাজনৈতিক দল এবং ছাত্র নেতৃত্ব, এবং উভয় দাবি করেন যে এই সরকারটা হচ্ছে আমাদের সরকার এবং জনগণের সরকার। আমি মনে করি যে নির্বাচনের দাবিটা এগিয়ে আসার পিছনে এই সরকারের যে পারফরমেন্স বা কার্যক্রম, অসফলতা
বা অনেক ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে গণবিরোধী পদক্ষেপ এটাও কিন্তু কাজ করেছে। কারণ বিএনপি, আমার এখানে বিএনপি নেত্রী আছেন, বলতে পারবেন, তাদের মধ্যে একটা ভয়, যদি অরাজক পরিস্থিতি তৈরি হয়, এই সরকার যদি সামাল দিতে না পারে তাহলে কি হবে কেউ জানে না, তখন নির্বাচনটাই অনিশ্চিত হয়ে যাবে। এটা হচ্ছে তাদের পক্ষ থেকে। এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর খুব যে আলাপ আলোচনা, আস্থার সম্পর্ক গড়ে উঠেছে সেটা নয়, যদিও বক্তৃতা বিবৃতিতে সেটা বলা হয়। এটি একটি। ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি আছে, যেটা হচ্ছে তাদের যে আকাঙ্ক্ষা, যে জুলাই আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন প্রক্রিয়ায় বাংলাদেশ। এখন সেখানেও নতুন প্রক্রিয়ার বাংলাদেশ কি ছাত্ররাই করতে পারবে? অন্যদের সহযোগিতা দরকার হবে না? ছাত্রদের কোনো কথায় মনে হয় যে তারাই পারবে। পুরনো রাজনৈতিক দলগুলোর ব্যর্থ হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে একটা কিন্তু দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে এই নির্বাচনে। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারে অবশ্যই সংস্কার প্রয়োজন আছে, আবার নির্বাচন নিজেও একটা সংস্কার। কারণ 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আর সেক্ষেত্রে আলোচনার মাধ্যমেই একটা যৌক্তিক সমাধানে আসতে হবে। এখন এটাও হতে পারে, বিএনপির কৌশলও হতে পারে, যে যেহেতু নির্বাচন সুনির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি, তো আমরা যদি জুনে দাবি করি, মে মাসে দাবি করি, অন্তত ডিসেম্বরে হবে, এটাও হতে পারে। আবার সরকারও ভাবছে যে আমি যদি নির্বাচন বিলম্বিত করে কোনো দাবি না আসে, কোনো চাপ না আসে, তাহলে আমি যতটা সম্ভব বিলম্বিত করব। তবে এক্ষেত্রে আমি মনে করি ছাত্র নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরও বেশি আলোচনা হওয়া উচিত ইতিমধ্যে। এবং এটাও একটি ইঙ্গিত, ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলনও হচ্ছে। এই নির্বাচনটা কিভাবে হয়, নির্বাচনটার পরিবেশ কেমন হয়, নির্বাচনটার পদ্ধতি কীরকম হয়, এখানে সব পক্ষের অংশগ্রহণ থাকে কি না, এটাও কিন্তু আমাদের পরবর্তী জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতি পর্ব বলতে পারি। সুতরাং সেক্ষেত্রে মনে করি যে এই ক্যাম্পাসগুলো নির্বাচনী হাওয়া যদি শুরু হয়, তখন অনেকগুলো প্রশ্নের হয়তো জবাব আমরা পাবো, যদি ভালো নির্বাচন হয়। আর যদি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো গোলযোগ বা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এবং সেক্ষেত্রে তো বোঝা যাবে যে সরকারের সক্ষমতা বা প্রস্তুতির জায়গাটাও কেমন, সেটিরও একটি বোঝা যাবে। এবং পাশাপাশি সংস্কার এবং নির্বাচন দুটির প্রতি তাগিদ রয়েছে তিনজনেরই। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। শেষ করছি আজকের 24 ঘন্টা। ধন্যবাদ সবাই।